মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করতে পারেন যে কোন সময়। উনি কি বলছেন? উনি বলছেন এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রপাগান্ডা আমি কাজ করতে পারবো না। উনার বক্তব্যটা এটা। আমি আপনাদের গুড়ে বালি দিয়ে উল্টো পথে হাঁটছে সবকিছু। ভারতকে একা ফেলে। সেই ভারতের ষড়যন্ত্র সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে। আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কোনোদিন কথা বলি নাই। উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে, আই আন্ডারস্ট্যান্ড নির্বাচন চাওয়াটা অপরাধ নয়। কিন্তু আপনি যেভাবে বলছেন, এভাবে তাকে প্রেসারে ফেলে দেওয়া, মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই, আপনি চলে যান, আপনি থাকলে আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না। এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এখন। যতটা ভালো কাজ তারা করতে চেয়েছে প্রত্যেকটা কাজেই বাধা দিচ্ছেন রাজনীতিবিদরা এবং একটা গোষ্ঠী। এভাবে থাকতে পারবেন না। এবং ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি কি আসলে পদত্যাগ করবেন? আর যদি তিনি পদত্যাগ করেন তাহলে কেন পদত্যাগ করবেন? দর্শক, এই বিষয় নিয়ে গোপন তথ্য প্রকাশ করেছেন সাবেক সেনাপতি মুস্তাফিজুর রহমান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগে বাংলাদেশের মানুষের যে দুর্ভাগ্য সৃষ্টি হবে, বাংলাদেশের মানুষ যে আসলে একটা স্বর্ণকে মূল্যায়ন করতে পারে না, সেটা আবার প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন এম রহমান মাসুম ভাই। চলুন আমরা আলোচনা করে দেখি। আচ্ছা, আমি জানি না আমাকে দেখা যায় কিনা বা সাউন্ড আছে কিনা। আপনারা আমাকে জানাবেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সাউন্ড লেস। আচ্ছা, এটা আসবে, জাস্ট ওয়েট ফর দ্যাট। এটা চলে আসবে সাউন্ডটা। যখন সাউন্ডটা ওকে হবে আমাকে একটু জানাবেন আপনারা। একটা কল আসছিল এর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ইজ নট ক্লিয়ার। ইজ ওকে না গাইস? সাউন্ডস গুড, থ্যাংক ইউ সো মাচ। সো অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই লাইভ। আমি একটু আর্লি, বিকজ এটাই আমার সমস্যা, কখনো টাইম দিয়ে আগে, কোনো টাইম দিয়ে তারপরে। বাট আমি আজকে এই লাইভে, বিশেষ লাইভে আমন্ত্রণ জানাচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন এবং প্রবাসী যারা আছেন। আজকে আপনাদেরকে বলি, আমি যে মুহূর্তে আসছি সেই মুহূর্তে দেশ ক্রান্তিকালে যাচ্ছে আবারও। কি ক্রান্তিকাল? বিবিসি বাংলার এই খবরটা আপনারা দেখেন, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করতে পারেন যে কোন সময়। উনি কি বলছেন? উনি বলছেন এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রপাগান্ডা আমি কাজ করতে পারবো না। উনার বক্তব্যটা এটা। আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারি। এখানে উনি বলেছেন, এখানে যে জায়গাতে উনি বলেছেন, আচ্ছা, যে জায়গাতে উনি বলেছেন সেটা হচ্ছে যে ধরনের অবস্থা চলছে এখন, মানবিক করিডোর নয়, করিডোর ইজ নট দ্য ইস্যু। আপনি বন্দর নিয়ে যে ধরনের মিথ্যাচার হলো কয়েকদিনের ভিতরে, এগুলো আনবিলিভেবল। পৃথিবীতে, আমি গতকালকে বলেছি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা জানেন, দেখেন, আমরা 53 থেকে 56 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার। হ্যাঁ, বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি একজন প্রজাতীয়তাবাদের মানুষ, মনে রাখবেন, আপনাদের মতো। কিন্তু দেশ সবার আগে, সবার আগে দেশ। আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনাকে সব, মানে আপনাকে বুঝতে হবে, আপনাকে স্রোতের বিপরীতে হাঁটতেই হবে। আর আপনি যদি মনে করেন আমার দল বড়, তাহলে যে দেশ 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি এই রাজনৈতিক দুর্বৃত্তরা, আবারও ভারত আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে। আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে। আশ্চর্যজনক হলে সত্য, এই ঘটনাই বাংলাদেশে করতে যাচ্ছে, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই সি। বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় মাথা ব্যথাচ্ছেন ভারতের, বিকজ এত ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারে না বাংলাদেশের বিরুদ্ধে। কারণ তার উপস্থিতিটা, কারণ তার ক্রেডিবিলিটি সারা বিশ্বের কাছে, জাতিসংঘ, আমেরিকা। ভারত মনে করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, পাকিস্তানকে একদম যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে পাকিস্তানকে একদম ধ্বংস করে দিবে। ঠিক এইভাবেই ছিল। সব গুড়ে বালি দিয়ে উল্টো পথে হাঁটছে সবকিছু, ভারতকে একা ফেলে। সেই ভারতের ষড়যন্ত্র সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে। আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কোনোদিন কথা বলি নাই। উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। উনি, আপনি এই শেখ হাসিনার অধীনে আপনাদের একজন সেনাবাহিনী বলতে পারলেন না আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। এখন আপনি বলছেন নিরপেক্ষ নির্বাচন চাই, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। আই আন্ডারস্ট্যান্ড নির্বাচন চাওয়াটা অপরাধ নয়। কিন্তু আপনি যেভাবে বলছেন, এভাবে তাকে প্রেসারে ফেলে দেওয়া, মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই, আপনি চলে যান, আপনি থাকলে আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না। এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এখন। যতটা ভালো কাজ তারা করতে চেয়েছে প্রত্যেকটা কাজেই বাধা দিচ্ছেন রাজনীতিবিদরা এবং একটা গোষ্ঠী। এভাবে থাকতে পারবেন না। এবং আমি আবারও বলছিলাম যে এরা
এবং সোশ্যাল মিডিয়া কিছু দুর্বৃত্ত যেভাবে ওনাদের চরিত্র হনন করে যাচ্ছে, প্রতিদিন মিথ্যাচার করে, আনবিলিভেবল। এরা এক একটা দলের কাছ থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে, বিভিন্ন ধরনের ইঙ্গিত পেয়ে দল ক্ষমতায় গেলে তাদেরকে, বা ওই অমুক দল ক্ষমতায় গেলে তাদেরকে কোনো কিছু দিবে, তাদেরকে টেলিভিশন চ্যানেল দিবে, এটাই চলছে বর্তমানে। সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব যারা, একমাত্র আমি, দেখেন আমার সাথে আপনাদের এই সোশ্যাল মিডিয়া এদের অ্যাক্টিভিস্টদের পার্থক্য কোন জায়গায়? ডে 1 থেকে বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসই পারবে বাংলাদেশকে পরিবর্তন এনে দিতে। আজ পর্যন্ত একটা দিন সরকারের বিপক্ষে যায় নাই। আর বাকি যেগুলো আছে প্রত্যেকটা যারা এখন ইভেন সরকারের পক্ষে বলছে, তারও একটা সময় বিষাদগার করেছে। একমাত্র আমি এম রহমান মাসুম যে জায়গাতে দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। Why? Because I'm seriously educated and I understand politics. I understand good people's character. I understand who can do what. This is why I am completely, you can distinguish me from them. তারা যতই বড় বড় সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার আর ফেসবুক ওয়ালা থাকুক না কেন, আমার সাথে পার্থক্য ওই জায়গাতে, আমি আমার জায়গাতে আছি এবং আমি যে রাইট সেটা আমি প্রমাণ করেছি প্রত্যেকটা জায়গাতে। আমার ইন্টেলেকচুয়ালিটির 1000 ভাগের 100 ভাগের দ্বারে কাছে নাই তথাকথিত ইউটিউবার এবং ফেসবুকার যারা আছেন তারা। সরি টু সে দ্যাট, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট ডে 1 থেকে। কারণ আমরা এমন মানুষকে কখনো, আমরা আমাদের 53 বছরে একটা ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে একজন মানুষকে জন্ম দিতে পারেনি বাংলাদেশ। একজন ব্যক্তি তার মা বাবা জন্ম দিয়েছিল, তারপর তার বিরুদ্ধে কি ধরনের বিষাদগার, জেনে না জেনে। হোয়াট ইজ করিডোর, হোয়াট ইজ বন্দর দেওয়া, হোয়াট ইজ বন্দর রক্ষণাবেক্ষণ করা, হোয়াট ইজ দ্য প্রজেক্ট, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, বাট দে টকিং এভরি সিঙ্গেল ডে। শাইম অন ইউ, শাইম। আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকতে পারবেন, কি কাজ করতে পারবেন কিনা, এটা এখন দেখার বিষয়। যেভাবে তার চরিত্র হনন করা হচ্ছে, হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসেট, হি ইজ নট এ অ্যাসেট ফর বাংলাদেশ, হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসেট and internationally উনি recognized individual, the most biggest head of state celebrity on this planet right now. এবং তাকে যেভাবে তার চরিত্র অ্যাসাসিনেশন করা হচ্ছে, shame on you. You have no idea about politics and international affairs. You have zero knowledge. You are child to international affairs. Child. Doesn't matter how many millions of subscribers you have, but you are child to international affairs. But yet you're criticizing every single day. You have no idea. Why? Because of personal gain. You need subscribers. You need views. You need this. You need that. This is what exactly happening, ladies and gentlemen. Shame on you. আজকে আপনি দেখেন, আমরা বলছিলাম শেখ হাসিনার এই 5 বছর তারা মেনে নিয়েছিলেন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, অনেক রক্তের বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছিলাম আগামী 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে। আমি কখনোই বলিনি এই নির্বাচন আমরা চাই না, নির্বাচন দিবেন। যে গুণে ধরা 53 বছরের যে পরিবর্তন দরকার, আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলা, যার কারণে একটা দেশের গণতন্ত্র বা সুশাসন সাস্টেইন করে, সেই বিষয়গুলাকে যেন তারা রিফর্ম করে বাংলাদেশের মানুষের জন্য মানে এরা কাজ করতে পারে প্রতিষ্ঠানগুলা, সেই ব্যবস্থাটাই আমরা চেয়েছি। আমরা চাই নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা জীবন। অনেকে তো বলছেন এই গণতন্ত্র দিয়ে আমরা কি করব, যে গণতন্ত্র দুর্বৃত্তায়নকে প্রমোট করে, যে গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দুর্বৃত্তরা ক্ষমতায় এসে লুটপাট করে, খুন করে, গুম করে, নৈরাজ্য সৃষ্টি করে, মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের সম্পদ আপনার কি করে এই নিয়ে যায়, যে মানে বিচার আপনার নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ, ভোটাধিকার হরণ করা হয়, সেই নির্বাচনে কি দরকার? তারপরে বলছেন নির্বাচন দরকার। কিন্তু আজকে আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি আপনারা ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করুন, 1 থেকে 1.5 বছরের ভিতরে তারা কাজগুলো করে যাক, আপনারা একটা নির্বাচন নিয়ে ক্ষমতায় আসেন, নো প্রবলেম। ইউ আর আওয়ার পিপল, ইউ আর আওয়ার পার্টিস। বাট যে ধরনের জুচ্চতা, কারণ এরা, আমি বারবার বলছি, এরা ইজ্জতওয়ালা মানুষ, এরা টাকা চুরি করে এখানে আসে নাই, এরা লুটপাটকারী নয়, এরা বেজ্জতি নয়, এরা রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণী নয়। বুঝতে হবে এরা এডুকেটেড, তারা সিরিয়াস একটা প্রফেশনাল লাইফ ছিল প্রত্যেকের জীবনে যারা এখানে কাজ করতে এসেছেন। আপনি কল্পনা করেন লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এখন যে এই মুহূর্তে যারা আছেন আমার লাইনে আছেন, আশিক চৌধুরীর মতো ব্যক্তি মনে আছে? ভদ্রলোক একটা মানে বাংলাদেশকে প্রেজেন্ট করেছিল মানে পৃথিবীর বিভিন্ন দেশের ডেলিগেটসদের সামনে। আশিক চৌধুরীর বিরুদ্ধে এমন লাগছে তারা ওই বক্তানে তাকে ইংরেজি ইন্টারভিউ নেওয়ায়, মানে এমন এস দো যে আমি আশিক চৌধুরীর চেয়ে কম না। কি দরকার এগুলা করার? কি দরকার ছিল এগুলা করার? নিজেকে এতটা হীনমন্যতা এবং নিম্ন শ্রেণীতে নামিয়ে দেওয়ার কি দরকার ছিল এগুলার? আপনি আছেন, শো ইউর গাটস, শো ইউর অ্যাবিলিটি when you get a chance, but 53 years you haven't been able to do that. Now you said you can do, not a problem, we welcome you, do it whenever you get a chance, do it, show your guts. না, আমরা এটা করতে হবে, আমরা দেখাতে হবে আশিক চৌধুরী খারাপ কাজ করেছেন।
কে করেছে আশিক চৌধুরী আমি জানি না এখন পর্যন্ত। উনি নাকি মানে কি আনতে পারে নাই, ওই যে ইনভেস্টমেন্ট মানে বলছিল আনতে পারে নাই। আরে বেটা, স্টেজে উঠে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, এটাই তো আমাদের দরকার ছিল। এটাই তো 53 বছর কেউ করতে পারে নাই। এখন সমস্যা কোন জায়গায় ছিল? না, আশিক চৌধুরীকে পচাইতে হবে, তাকে বলতে হবে আমার তার চেয়েও ভালো মানুষ আমার অমুক দলে আছে, তমুক দলে আছে। মানে সুটলুকি আর জুচ্ছড়ি আর কি বলবো আমি, মানে রাজনৈতিক মূর্খতা কাকে বলে আপনি যদি না দেখতে চান, হোয়াট ইজ ডিসপ্লে, হোয়াট এ ডিসপ্লে অফ মানে পলিটিক্যাল ডিসফাংশনালিটি লেডিস এন্ড জেন্টলম্যান আমরা উইটনেস করলাম তাদের মাধ্যমে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। আমরা বাংলাদেশের মানুষ মানে একজন মানুষকে, একজন গুণী মানুষকে কিভাবে তারা ধ্বংস করতে পারে, তার চরিত্র। হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিগার, হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল সেট, ইন্টারন্যাশনাল ফিগার। তাকে অপমান করলে তার সমস্যা আছে, কারণ সে সারা পৃথিবীতে সে উনি মানে চষে বেড়ায়। এই লোককে বিশ্বাস করেন কাজে ইনভেস্ট আনা নয়, পরিবেশ অ্যাবসলিউটলি $1 না আসুক, যেভাবে বাংলাদেশের পক্ষে একটা বার্তা দিয়েছে সারা বিশ্বের কাছে, এটাই তো আমার মোর দেন এনাফ, এটাই তো আমি চাই। আমি তো চাচ্ছি না ইনভেস্টমেন্ট আসে নাই, কেন আসবে না, কেন আসবে না, এসেছে তো। আপনি যদি ইনভেস্টমেন্ট না আসতো তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং, টুডে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং, অর্ডার দিতে পারতেছে না গার্মেন্টসের মালিকরা। গো এন্ড চেক। আমি একদম দায়িত্ব নিয়ে এভিডেন্স সহকারে আমি আজকে আপনাদেরকে বলছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও। অর্থাৎ এমনভাবে অর্ডার আসছে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে এবং পশ্চিমা দেশগুলো থেকে, আনবিলিভেবল। গার্মেন্টসের মালিকরা হিমশিম খাচ্ছে অর্ডার রেডি করতে, যেখানে আওয়ামী লীগের শেষ সময়ে ওয়াজ ডিক্লাইন্ড, এন্টায়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়াজ আই মিন ইন ডিক্লাইন। আর এখন কি হচ্ছে আপনি কল্পনা করতে পারেন? প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের একটা সুনাম আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনারা এমন বিষাদগার বন্দর নাকি দিয়ে দিচ্ছে। অথচ আমি গতকালকে বলেছি যে 75টা দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাত বেস, মুসলিম দেশের একটা কোম্পানি। ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, যারা ইসরায়েলের মতো দেশে বিজনেস করে, বন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্ব করে, বন্দর পরিচালনা করে বেসরকারি খাতে, এখানে নাকি জাত ধরনের জুচ্চুরি। কেননা ওই যে লুটপাট করতে হবে, বললাম না খাত 3টা। বিমানকে মানে বেসরকারি হতে দেওয়া যাবে না, সরকারি আওতায় রাখতে হবে। কারণ আমি যখন ক্ষমতায় যাব আমি এটাকে লুটপাট করে খাবো। আমার খেয়ে খাবে, আমার প্রধানমন্ত্রী খাবে, আমার গণভবনে জেনে থাকবেন, বঙ্গভবনে থাকবেন, সবাই লুটপাট করে খাবেন। রাস্তাঘাট দখল করে বলতে হবে এটা আমার বাপের মানে রাস্তা। কেননা এই রাস্তা আমি শ্রমিক অমুক দলের নেতা, আমি মানে শ্রমিকরা নাকি বাংলাদেশের রাস্তা নিয়ন্ত্রণ করে। পৃথিবীতে এমন দেশ কোথায় আছে যেখানে শ্রমিকরা নাকি এটা নিয়ন্ত্রণ করে থাকে? মানে একটা দেশের রাস্তাঘাট দেউলিয়াপনা কাকে বলে আপনি দেখেন। এখন তারা বলছেন কি, যে জিনিসই করতে যায় প্রত্যেকটা জিনিসই সবাই মিলে বাধাগ্রস্ত করা। তা এই দেশের কোথায়? এদেশের এই লোকটাকে কেন তার ইজ্জত? আমি তো একবার বলছি স্যার আপনি চলে যান, দিয়ে যান তাদের হাতে, দেখি না তারা কিভাবে চলাফেরা করে, দেখি না এদেশকে তারা কি কোথায় নিয়ে যায়, আমরা দেখতে চাই। আমরা 53 বছর দেখি নাই, দেখেছি। এই দুর্বৃত্ত শ্রেণীর ডিসফাংশনাল অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা কোথায় নিয়ে যেতে পারে, ক্ষমতা তাদের আছে, আমরা দেখতে চাই। দিয়ে যান আপনি তাদের কাছে, আমরা আছি তো, আমরা দেখবো তারা কোথায় নিয়ে যায় দেশটাকে। দিস ইজ আনবিলিভেবল। ন্যূনতম কাজটা যেগুলো রিফর্মস যেগুলো আছে, আমরা 8ম শ্রেণী পাস, এমপি আবারও হতে হবে আমাদেরকে, না আমাদেরকে বাড়াতে হবে। এমন কিছু মানুষ দেখলাম একটা দলের নির্বাহী কমিটির সদস্য 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে নাই। একজন ব্যক্তি কিভাবে একটা দলের নির্বাহী কমিটির সদস্য হতে পারে? আমি আশ্চর্য হয়ে এলাম। টাকা পয়সা নিয়ে পদ দেয় তারা। এই টাকা পয়সার আর দালালির আর নমিনেশন বাণিজ্য রাজনীতি থেকে মুক্ত করতে গেলে লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা আবার মাঠে নামতে হবে। আরো একটা 5th অগস্ট বা জুলাই বিপ্লবের নামে দেশের দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনাদেরকে মাঠে নামতেই হবে, তার কোনো বিকল্প নেই। না হলে এদেশ আবারও ভারতের দখলে, আওয়ামী লীগের দখলে যাচ্ছে। ওয়েট ফর দ্যাট, ইটস নট দ্যাট ফার, প্রিটি সুন আসতেছে। আমরা বলছি যে 1 থেকে 1.5টা বছর আপনারা অপেক্ষা করুন। 1 থেকে 1.5 বছরের ভিতরে রিফর্মস সম্পন্ন করে সরকারকে সহায়তা করুন। সরকারের ভুল আছে, অফকোর্স সরকারের ভুল আছে। অনেক উপদেষ্টা পরিষদের অনেক মানুষ নেওয়া হয়েছে, যে মানুষগুলো আসলে মনে রাখবেন, গভর্নমেন্ট ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। এখানে রাজনৈতিক কিছু জ্ঞান যদি না থাকে এবং ক্ষমতা না থাকে বা দক্ষতা না থাকে, আপনি পারবেন না। এজন্য আমি বলছিলাম যে কিছু মানুষ যারা রাজনীতি করে কিন্তু খুবই লেখাপড়া জানা এবং স্বচ্ছ মানুষ, তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা। সরকার এটা পারে নাই বলে টাফ মানুষ, ফর এক্সাম্পল অলি আহমদের মতো ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া যেতে পারতো। অলি আহমদ তাহলে অন্য পরিস্থিতি হতো আজকে বাংলাদেশের, মানে বিশেষ করে ল এনফোর্সমেন্ট এজেন্সিতে পরিবর্তনটা আমরা অন্যভাবে দেখতে পারতাম। বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, হি ইজ অ্যান অনেস্ট ম্যান,
But you have to understand, he's not fit. I mean, he's not that strong man. He's very good man, but not strong enough to lead this organization right now under this serious, strict, and very dire situation, ladies and gentlemen. That's what I said. এখন আমাদের সেনাবাহিনী প্রধান বলছেন নির্বাচন ডিসেম্বরে হতে হবে। আই আন্ডারস্ট্যান্ড নির্বাচন দরকার। তো আপনাদের সেনাবাহিনী তো শেখ হাসিনাকে রেখেছিলেন আপনারা 16টা বছর। আপনারা ফুল দিয়ে মানুষের ভোট চুরি করার পরে ফুল দিয়ে সে আজিজ কিভাবে এবং 3 বাহিনীর প্রধান কিভাবে আপনারা আমন্ত্রণ মানে তাকে সম্ভাষণ বা মানে অভিনন্দন জানিয়েছিলেন, আমরা কি বলে গেছি সেই দৃশ্য? আমরা এখনো সেটা বলে নাই। আজকে আপনারা কি করতেছেন? এখনো কোনো কাজ হয় নাই, এখনো বিচার হয় নাই, এখন আমাদের রিফর্মস হয় নাই। আমাদের প্রার্থীর আগামীতে আপনার সংসদ সদস্যদের প্রার্থীর ন্যূনতম যোগ্যতা কি হবে আমরা জানি না। আমরা 7ম শ্রেণী পাস, 8ম শ্রেণী পাস, আমরা ওই মানে রেস্টুরেন্টের শেফ, এরা এখন হয়ে যাবে এমপি হওয়ার জন্য দৌড়ে আছে। টাকা আছে, এমপি হতে পারবে। এই রাজনীতির পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, কিন্তু আপনাদের অসহযোগিতা এবং দুর্বৃত্তায়ন, দেশবিরোধী বিভিন্ন দেশের কার্যক্রম এবং বাটফারি আপনার প্রতিষ্ঠা করেছেন এই দেশের উপরে। একজন ভালো মানুষ, সৎ মানুষ কখনোই এই ধরনের মানে আপনার স্ট্রিক্ট প্রেশারে তাকে কাজ করা সম্ভব না। বেইজ্জত বেহায়া না ছাড়া কাজ করতে পারবে না ভালো করে। উনি তো রাইট বলেছেন। আমি বলছি স্যার, আপনি যদি পারেন না, যদি মনে হয় যে না একটা নির্বাচন দিয়ে চলে যেতে হবে, আমি মনে করি আপনার এখন আর থাকা উচিত নয়। ইউ নিড টু রিজাইন অর স্টেপ ডাউন রাইট নাও। ওয়াই? যদি আপনি পারেন না, যদি মনে করেন করবেন, তাহলে এখন এই বসে সিদ্ধান্ত নিন কি কি কাজ আপনারা করবেন। তারা কি বলুক, জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেন, আবারও প্রয়োজনে আপনার থাকতে হবে। বাংলাদেশের 80% মানুষ চায় দেশের ন্যূনতম সংস্কারগুলা যেগুলো আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলা করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে চায়। শুধু একটা দলকে ক্ষমতা আনার জন্য সেই নির্বাচন আমাদের দরকার নেই। কেননা যদি আমাদের জুডিশিয়ারি রিফর্মস না হয়, অ্যান্টি কারাপশন ব্যুরো রিফর্মস না হয়, পুলিশের রিফর্মস না হয়, জুডিশিয়ারি রিফর্মস না হয়, আপনার দুর্নীতি দমন কমিশন একটু আগে বলেছে, এদের রিফর্মস না হয়, বাংলাদেশ কখনোই। আর এই 50 ইয়ার্স, বাংলা 53 বছর পরে একটা সুযোগ মনে রাখবেন, অপরচুনিটি ডাজন্ট কাম at your door every day. It knocks sometimes and once or twice, I mean in your entire lifetime. And if you can't catch it or avail this opportunity, you cannot, I mean, put yourself in a good position. That's what exactly we can see. আমরা দেশকে ভালোবাসি, আমরা সবাই চাই আমরা দেশ যেন সবার আগে মানে আপনার এগিয়ে যায়। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি উই ওয়ান্ট। কিন্তু যে অবস্থা বর্তমানে চলছে আমার মনে হয় না এগুলো আর হবে। তাহলে কি হলো? এত মানুষ জীবন কেন দিল, এটা আমরা জানতে চাই। এত মানুষ কেন জীবন দিল? এই অবস্থা গেলে আবারও আওয়ামী লীগের মানুষরা আসবে, আবার এসে আমি চাই শেখ হাসিনা আবার যেন আবার ক্ষমতায় আসেন। এসে যারা বর্তমানে দালালি করতেছেন তাদের বিরুদ্ধে যেন শেখ হাসিনা রুখে দাঁড়ান। এই ক্ষেত্রে যদি শেখ হাসিনা আসে, আমি শেখ হাসিনার পক্ষে থাকবো। আজকে আমি বলে গেলাম আপনাদের এই লাইভে। শেখ হাসিনার মাঝে মাঝে মনে হয় শেখ হাসিনাকে লাইভ করে ক্ষমা চাই তার কাছে, বলি যে আপনাকে আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলছিলাম ভুল করেছিলাম, ক্ষমা করে দিবেন আপনি। কেননা আমরা তো তার রিপিটেশন দেখতে পাচ্ছি বাকি যাদের পক্ষ নিয়ে কথা বলছিলাম তাদের মধ্যে। তাহলে পার্থক্যটা কোথায়, কোন জায়গায়? তাহলে এদের বিরুদ্ধে কথা না বললে আপনার বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, এটাই বলা দরকার। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন অর্থনৈতিক সেক্টর যে শৃঙ্খলা, ইয়েস দ্যার আর মেনি মিস্টেকস সরকার মানে করেছে বা করা মানে আরো ভালো কাজ সরকার করতে পারতো। আমি আবার বলছি উপদেষ্টা পরিষদ রিসাফল করা যেতে পারতো, অনেক ভালো মানুষকে এখানে অন্তর্ভুক্ত করা যেতে পারতো। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এটাও মানে রাজনৈতিক দলগুলা বসে সিদ্ধান্ত নিতে পারতো, আলোচনা করতে পারতো তাদের সাথে। এগুলো না করে আজকে যা শুরু হয়েছে এদেশের জন্য আমরা সেই এবং এখানে একটা জিনিস বলে রাখি, আমেরিকা এবং ইউনাইটেড নেশনস দে আর ওয়াচিং ভেরি ক্লোজলি। আমরা আছি, আমরা উই আর গোয়িং টু রিপ্রেজেন্ট বাংলাদেশ টু দ্যাট লেভেল ভেরি সুন। আমি প্রতিদিন আমি বললাম বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করব, নট দ্য গভর্নমেন্ট, ইনশাল্লাহ। এবং দেখি আমরা তারা কিভাবে পরিচালনা করেন এই সরকার, মানে রাজনৈতিক মানে বাংলাদেশকে। কারণ লুটপাট, অপরাজনীতি আর ওই বাংলাদেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করা ছাড়া এই রাজনৈতিক দুর্বৃত্ত গোষ্ঠী কোনো পরিবর্তন করতে পারবে না। কেননা এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গোষ্ঠীর মধ্যে কোনো রিফর্মস বা পরিবর্তন হয় নাই। যে লাউ সেই কদুই রয়ে গেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এখন বুঝে না বুঝে বন্দরের বিপক্ষে যাচ্ছেন, এরা জাতীয় শত্রু, জাতীয় দুশ্মন, এরা মূর্খ, এরা অপদার্থ, এরা প্রচন্ড দেশপ্রেমিক মানে হীন মানুষ। এরা চায় এই বন্দর সিন্ডিকেট থাকুক। পৃথিবীর কোন দেশে আছে আপনি কল্পনা করেন? বন্দরে প্রতি বছর বন্দরে প্রায় ২৫০০ কোটি টাকার আপনার চাঁদাবাজি হয়। ২৫০০ কোটি টাকার শুধুমাত্র একটা জায়গাতে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। অথচ পৃথিবীর কোনো দেশের বন্দরে আমরা বন্দর যদি আমরা ঠিক করতে পারি, সিঙ্গাপুর, কলম্বো, ভারতের বন্দর পেরিয়ে বাংলাদেশের বন্দর হতে পারে নাম্বার 1 ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল এই আপনার এই বিজনেস এন্টিটি।
এটির জন্য। কিন্তু আমরা সেটা না করে বন্ধুদেরকে আমরা সেই ওই যে বিভিন্ন ধরনের দলের শ্রমিক সংগঠনের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছি। এই দেশটা এই জন্য কি স্বাধীন হয়েছে? এই জন্য কি 2400 মানুষ জীবন দিয়েছে? এই জন্য কি হাজার হাজার 24,000 25,000 মানুষ মানে পঙ্গুত্ব বরণ করেছে? আমরা ন্যূনতম রিফর্মস চেয়েছিলাম। আমরা তো চাইনি, আমরা তো বলি নাই কখনো এই দল ক্ষমতায় আসতে পারবে না, ওই দল ক্ষমতায় আসতে পারবে না, কখনো বলি না। বরং এই দলগুলার মানুষই তো আমরা তো এই দলের প্রো বিএনপি, প্রো জামায়াত, প্রো জাতীয়তাবাদের মানুষ। আমরা চাই একটা ন্যূনতম, কারণ এই রাজনৈতিক দলগুলো পরিবর্তন দিতে ব্যর্থ হয়েছে 54 বছর। এরা লুটপাট অপরাধনীতি করেছে, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই 54 বছরে। এরা কি করতে পারবে আমাদের জন্য? আমি একজন মানুষ থেকে না যারা এই দলগুলোর ভিতরে, যারা আন্তর্জাতিক পরিসরে, আন্তর্জাতিক স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে, লেট অ্যালোন বাকি জিনিস। এই যদি হয় অবস্থা, আমি বলবো ডক্টর ইউনূস স্যার, আপনি যদি মনে হয় যে ডিসেম্বরে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবেন আপনি, আমি মনে করি আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। এটা আমি শেয়ার করে দিচ্ছি। আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। এখনই আলোচনায় বসুন, রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিন আপনারা কি করতে চান। যদি না পারেন আপনি পদত্যাগ করুন, আপনি ইউ নিড টু স্টেপ ডাউন। আমি আপনার পদত্যাগকে সমর্থন করি, কেননা আপনি বেজ্জতি করার দরকার নাই, কারণ আপনি এখনো একটা ফিগার বাংলাদেশের জন্য। আপনার নামে সারা বিশ্বে বাংলাদেশকে আমার মানুষ চেনে। সুতরাং আমরা আপনাকে নষ্ট করতে চাই না। আপনি এখনো ইজ্জত নিয়ে সরে যান, আপনি আপনার মতো জায়গা মতো চলে যান। কারণ আমি মনে করি যদিও আপনাদের অনেক ভুলভ্রান্তি আছে, তবে সেই ভুলভ্রান্তির কনস্ট্রাকটিভ সমালোচনা সরকারি দল মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলা করতেই পারে, নাথিং রং উইথ দ্যাট। নির্বাচন চাইতে পারে, নাথিং রং উইথ দ্যাট। বাট একটা আলোচনার ভিতরে আমরা এটাই চেয়েছিলাম, বছর 1.5 বছর বা 2 বছর সরকার থাকুক, রিফর্মস গুলা করুক, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করুক, তারপর একটা নির্বাচন করে আমাদের প্রবাসীদের ভোটাধিকার সবকিছু দিয়ে যাক, তারপরে তারা চলে যাক। এবং বাংলাদেশের এই রাজনীতিবিদরা মনে করে এই দেশটা তাদের, এই দেশটা শুধুমাত্র তারাই পরিচালনা করবে, বিদেশি পাসপোর্ট থাকলে নাকি করা যাবে না। পৃথিবীতে এমন মূর্খতা কখনো শুনেছেন? Canadian Prime Minister, he has a dual citizenship. He's a British citizen at the same time. He was the governor of Bank of England. Think about that. আমেরিকা সারা বিশ্ব থেকে মানুষ নিয়ে এসে নাসার মতো সেন্সিটিভ জায়গাতে কাজের সুযোগ করে দেয় তারা, অথচ ওনাদের ডুয়াল সিটিজেনশিপ আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সিআইএর অ্যানালিস্ট পর্যন্ত নিয়োগ দেয় বিদেশিদেরকে, মাত্র গ্রাজুয়েট মানে করেছে, বিদেশে নাগরিকত্ব দিয়ে অ্যানালিস্ট বানিয়ে দেয় সিআইএর। ইমাজিন দ্যাট। আর আমাদের ভিতরে কে বিদেশে থাকতে, অথচ আমরা মনে করি 50% মেম্বার অফ পার্লামেন্ট কমসে কম একটা বিদেশের একটা সার্টিফিকেশন থাকতে হবে তার লেখাপড়া করার। কারণ এই জঙ্গলি জানোয়ার রাজনীতিবিদরা এটা 53 বছরে কিছু করতে পারে নাই। এটা তো সেই সেট আপ। পরিবর্তন কোন জায়গায় এসেছে? এটা কপাল পোড়া জাতি আমাদের। আমি জানি অনেকের ভালো লাগবে না, কারণ আপনারা আপনাদের দলকে মনে করেন। কেন আপনারা দল ক্ষমতার জন্য এত ডেসপারেট? ওয়াই? বিকজ আপনারা লুটপাটের অংশ হতে পারবেন, এজন্যই তো। চুরি করতে পারবেন, এজন্যই তো। বাংলাদেশের মানুষকে জিম্মি করতে পারবেন, এজন্যই তো। যদি আপনি অর্থনৈতিক কোনো ধরনের বেনিফিট না পান পার্সোনালি, তাহলে দলের জন্য এতটা নিবেদিত কেন? আপনার সন্তানের ভবিষ্যৎকে পিছনে ফেলে কিছু টাকা নেবেন, চাঁদাবাজি করবেন, কন্ট্রাক্টারি নেবেন, মানে এটাই তো করবেন, আর তো কিছু না। কিন্তু দেশকে পিছনে ফেলে, এই দেশটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল বাংলাদেশের মানুষের। এখান থেকে শুরু করে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে এসে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। দেশ আবার পিছনে আমরা কিন্তু মনে রাখবো, আমরা বলবো না, আমরা দেখবো আপনারা কোথায় যান, কি করেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন অযোগ্য আর দুর্নীতি লুটপাট করে। এটা সহ্য করা হবে না ভবিষ্যতে। ওয়ার্নিং দিয়ে গেলাম আজকে। দেখবো কোথায় যান, কিভাবে কি করেন, আমরা মনে রাখবো। এবং আমরা ইন্টারন্যাশনাল স্টেজে আপনাদেরকে উলঙ্গ করে ছাড়বো প্রতিদিন। আজকে ঘোষণা দিয়ে গেলাম, আবার বলছি, আমি একজন প্রো জাতীয়তাবাদের মানুষ। আমরা চাই রাজনৈতিক দল আসুক, তবে ন্যূনতম আইনের শাসন যেন বজায় না থাকে। এদেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা হয় নাই। যা হয়েছে কিছু মানে লোক দেখানো, কিছু বাওতাবাজি এবং প্রতারণা ছাড়া আর কিছুই ছিল না বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের মানুষ এগুলো সহ্য করবে না। বাংলাদেশের মানুষ দেখে যায়। আজকে কল্পনা করতে পারেন এই সরকারের যে সাফল্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আগামী মাসে বা কয় মাস পরে বাংলাদেশের রিজার্ভ হবে $30 বিলিয়ন। $30 বিলিয়ন। প্রত্যেকটা পেমেন্ট দেওয়ার পরেও শিক্ষা খাত, অর্থনৈতিক খাত কিভাবে সংস্কার হয়েছে, দ্রব্যমূল্য কিভাবে সিস্টেমে আছে, ওরা দেখিয়েছেন। তারা দেখিয়েছেন একটা প্রতিষ্ঠান উদ্বোধন করলেও নিজের নাম দেওয়া লাগে না এখানে। আর যদি না হয়, আমরা কি দেখেছি, 14 গোষ্ঠীর নাম, অথচ করেছে সরকারের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায়, কিন্তু তার বাপের নাম দিতে হবে এখানে, কারণ তার বাপ নাকি এটা করেছে। এই দুর্বৃত্তাই তো বিষাক্ত, অযোগ্য। রাজনীতি থেকে যদি দূরে থাকতে চান, ওয়েক আপ গাইজ, যারা প্রবাসী আছেন এবং বলে কি বিদেশে থাকতে, অথচ দেখেন জঙ্গলি জানোয়ার যারা বাংলাদেশের রাজনীতি করে রাজনীতি শিখেছে, এগুলো জঙ্গলি, এগুলো জানোয়ার, এগুলো কোনো রাজনীতি নেই, কোনো জ্ঞানী নেই। 90% রাজনীতিবিদদের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে জিরো নলেজ, জিরো।
জিরো নলেজ, দে হ্যাভ নো আইডিয়া। ও দেখলাম একটা, আমরা বলে সমালোচনা করবো, কাউকে ছাড় দেওয়া হবে না, না বুঝেই বক্তব্য দেয়, যখন যা ইচ্ছা বক্তব্য দেয়। কারো যদি কোষ্ঠকাঠিন্য রোগ হয়, সেও এসে যমুনার সামনে বলে আমি আমার কোষ্ঠকাঠিন্য কেন হলো আমি এটা জানতে চাই। এই হলো। এবং ডক্টর ইউনূস আপনাকে বলেছিলাম বেশি স্বাধীনতা দিয়েছেন, এই জঙ্গিদেরকে বেশি স্বাধীনতা দিতে নাই, একদম সিস্টেম করে দিতে হবে আপনাদেরকে। দেশকে গড়তে চান, মাঝে মাঝে কিছুটা ডিক্টেটর মানে হতে হবে ভালো কাজের জন্য, মনে রাখবেন খারাপ কাজের জন্য নয়, ভালো কাজের জন্য। আপনারা এটাও ব্যর্থ হয়েছেন, যে কারণে আজকে আপনাদের এই পরিণতি। এখন যদি চলে যেতে চান চলে যান, আমি আপনাকে বলছি যদি আপনি আমাদের পরিবর্তন না এনে দিতে পারেন আপনি চলে যান এখনই। আর যদি মনে করেন পারবেন, স্টে রাইট দেয়ার, উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। আমরা যে দলের হই না কেন, দেশ আমাদের কাছে সবার আগে দেশ, তারপরে অন্য জিনিস, তারপরে দল, তারপরে নেতা, তারপরে নেত্রী। 80% রাজনীতিবিদ রাজনীতি করার মতো যোগ্যতা নাই, দেশকে নেতৃত্ব এমপি হওয়ার মতো যোগ্যতা 80% পলিটিশিয়ান যারা আছেন এই মুহূর্তে তাদের নাই। তারপর তারা এমপি হবে, কি দুর্ভাগ্যজনক। 8ম শ্রেণী পাস, 3 বারে ম্যাট্রিক পাস করতে পারে নাই, তারও মন্ত্রী হবে, এমপি হবে, কি দুর্ভাগ্যজনক। আপনারা, আমি বলছিলাম মিনিমাম ব্যাচেলর ডিগ্রি না হলে যারা কেউ এমপি না হতে পারে, এটা যদি না করতে পারেন আপনি নির্বাচন দিতে পারবেন না ডক্টর মাহমুদ ইউনূস স্যার, আপনাকে এখনই চলে যেতে হবে। এটা তো গ্যারান্টি দিতে পারেন, গো মানে মুভ অন, ইফ নট ইউ শুড রিজাইন রাইট নাও। কারণ তারা আপনাকে উলঙ্গ করে দিয়ে হাইনার মতো উল্লাস করবে, এটা হাইনা, এটা রাজনৈতিক দুর্বৃত্ত। আজকে আমি বলতে চাই এই কথাগুলা, সো বি কেয়ারফুল। কারণ এরা এতটা অযোগ্য অপদার্থরা এই দেশটাকে ঘিরে রেখেছে, এবং কিছু ইউটিউবার এবং কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এমনভাবে শেখায় মনে হচ্ছে যে দুনিয়ার সবকিছু বুঝে, অথচ এদের 100 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, বাট ইন্টারন্যাশনাল রাজনীতির কাছে এরা জিরো চাইল্ড, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য ফাক দে আর টকিং অ্যাবাউট, বাট ইয়েট দে ক্লেমিং দে আর দ্য মাস্টার অফ এভরিথিং। দিস ইজ দ্য শাইম। যা ইচ্ছা, যার যা ইচ্ছা তাই এসে বলতেছে আপনার লাইভে। কারণ ওই যে আর নেগেটিভিটি, পজিটিভ কোনো আলোচনাই আমরা দেখি নাই এদের, খালি এই করেছে সেই করেছে, একটা সফলতার গল্প তাদের ইউটিউবে পাবেন না আপনি, সব খালি নেগেটিভ। ওয়াই? বিকজ নেগেটিভ, এই যে ভ্রান্ত মূর্খ বাঙালিরা কি দেখে জানেন, নেগেটিভ খবরটাই সবার আগে দেখে। আমি বললাম না আজকে ডক্টর ইউনূসের চরিত্র করতে চাই আমি, এখন 5,000 মানুষ এখন লাইভ দেখবে। ভালো কথা বলি, দেখবেন এখানে 500 মানুষও দেখতেছে না। ওয়াই? তারা নেগেটিভ জেনেটিকলি মডিফাইড নেগেটিভ হয়ে গেছে। তারা এমন ভাবে যে খালি খারাপ শব্দ বলবেন, পোস্ট দিবেন, সবাই দেখবে। এবং এরাই দেশটাকে ডুবিয়েছে। এক একটা ভালো মানুষের চরিত্র হনন সোশ্যাল মিডিয়াতে কিভাবে হয়েছে আমরা দেখেছি আমাদের নিজের চোখের সামনে। ভয়ঙ্কর অবস্থা, যুদ্ধ ঘোষণা করেছে, বুঝছেন? এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ওয়েক আপ গাইস, প্রোটেক্ট ইউর কান্ট্রি। বারবার বলছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে রক্ষা করার। বললাম না, রাজনৈতিক দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা আমাদের সবচেয়ে বড় দুশ্মন। আমাদের দুশ্মন ভারত, সবচেয়ে বড় দুশ্মন ভারত নয়, এরাই আমাদের দুশ্মন। ডিসফাংশন অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট ইজ আওয়ার এনিমি। ইউ গট টু ওয়েক আপ। এবং প্রবাসী যারা আসুন, উঠে আসুন, আমরা এখন দেশ গড়ার কাজে মনোযোগী হন। আমি বলি আবারও একটা বিপ্লব দরকার। কোনটা? রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। যদি না করতে পারেন আমরা আবারও ভারতের পেটেই যাচ্ছি। আজকে যা দেখতে পাচ্ছি সব ভারতের চেয়ে চাল। জামায়াত বিএনপির ভিতরে প্রথমে তারা ফাটল সৃষ্টি করেছে, দেখেন কি পরিকল্পিতভাবে। বারবার বলছিলাম এই দুইটা দেশ ঐক্যবদ্ধ থাকবেন, দুইটা দল। আপনাদের মধ্যে রাজনৈতিক ডিসএগ্রিমেন্ট থাকবে, আইডিওলজিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকবে, উই হ্যাভ নো প্রবলেম, ইট ইজ ভেরি নর্মাল অন ইউজুয়াল, বাট দেশ রক্ষার ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। প্রথমে তারা এই কাজটাকে একদম ধ্বংস করে দিয়েছে। তারা একে অপরের মাংস খাচ্ছে, তারা ভারতীয় চালে আবদ্ধ হয়ে দেশকে। আমরা এটা দিব না। আমি রহমান মাসুম, স্রোতের বিপরীতে হাঁটা মানুষ, ভিউ ব্যবসা করি না, দিস ইজ নট মাই বিজনেস, বাট সারা হবে না আপনাদেরকে। আমি আরো বড় লেভেলে কাজ করার দিকে যাচ্ছি। প্রতিদিন আপনাদেরকে আমি উলঙ্গ করব সেখানে বসে বসে ইনশাল্লাহ। এবং আপনাদের বলি সমর্থন অব্যাহত রাখবেন, আপনাদের সাপোর্ট দরকার। মনে রাখবেন আপনার 53 বছর আপনার একটা জাতিকে জিম্মি করে রেখেছিল এরা। আপনার ভবিষ্যৎ প্রজন্ম আবারও ভারত এবং সেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার কাছে জিম্মি হতে চলেছে। ইফ ইউ ওয়ানা accept it, don't worry about that, just be silent. If not, wake up, raise your voice. That's the bottom line. This is a high time right now to raise and go against this kind of dysfunctional or disgraced political establishment or politicians. Ladies and gentlemen, be blessed. See you next time, maybe tomorrow. It's too late right now. কথা হবে, কথা বলতেই হবে আমাদেরকে। This is the high time to protect your country, protect your sovereignty from this Indian aggression. This is all Indian plan going on right now. If Dr. Mohammad Yunus resigns today, tomorrow we'll see
the consequence, to be honest, for the country. এবং আবার বলি যে রাজনীতিবিদরা 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি, এরা আরো 100 বছরে কখনোই পারবে না। যদি পারতো 53 বছরে এরা পারতো। That's the bottom line. Be aware of it and raise your voice and stay together. Be united for protection of our country and of our nation, ladies and gentlemen. And have a good night. See you next time. দর্শক আলোচনাগুলো দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আসলেও আমরা কতটা দুর্ভাগা জাতি, আমরা কতটা হতভাগা জাতি যে আমরা ডক্টর ইউনূসের মতো একজন মানুষকেও ক্ষমতায় থাকতে দিচ্ছি না, তাকে সংস্কার করতে দিচ্ছি না, তাকে দেশ শাসন করতে দিচ্ছি না, তাকে সাপোর্ট দিতে পারতেছি না। আমরা হচ্ছিলাম এমন দুর্ভাগা। আর সেনাপ্রধান, সাবেক সেনাসদস্য আলোচনা বুঝতে পেরেছেন, সেনাপ্রধান মূলত ডক্টর ইউনূসকে হয়তোবা পদত্যাগে বাধ্য করানোর জন্যই এই কাজগুলো করেছেন বলে অনেকের ধারণা, আমারও ব্যক্তিগত ধারণা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তোবা সেনাপ্রধান পদত্যাগে বাধ্য করছেন, কারণ সেনাপ্রধান জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যক্তিত্বশীল লোক, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানী লোক। তার সম্মানহানি করলে, তাকে আন্ডার এস্টিমেট করলে তিনি রেগে যাবেন বা তিনি নিজে মনক্ষুণ্ণ হবেন। এই জন্যই এটা ইচ্ছাকৃতভাবে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাগুলো বরখালাপ করে তার কথাগুলোকে সে এমনভাবে কথা বলেছেন যে কথাগুলো আসলে সেনাপ্রধান বলতে পারেন না, সেইভাবে বলেছেন। এই জন্য হয়তো ডক্টর ইউনূস পদত্যাগ করতে বাধ্য হচ্ছে।